নমস্কার। আমরা ভাস্কর চক্রবর্তীর লেখা রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করা দেবতার সঙ্গে এই কবিতাগুলি, যেগুলির রচনাকাল 1982-1983। আগের দিন এ বিষয়ে বিস্তৃত বলেছিলাম। 1982 ফেব্রুয়ারি থেকে 1983 অক্টোবর, এই সময়কালের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করা কবিতাগুলি লিখেছিলেন দেবতার সঙ্গে। এবং পাঠকালীন সময়ে আমাদের অনুমান সত্য হয়েছিল যে এই কবিতাগুলি নিছক রবীন্দ্রনাথকে উৎসর্গ করা নয়, রবীন্দ্রনাথকে নিয়েই বা রবীন্দ্রনাথকে এই কবিতাগুলির সঙ্গে সম্পর্কিত করেই বা রবীন্দ্রনাথের উদ্দেশ্যেই এই কবিতাগুলি তিনি লিখেছিলেন। যদিও এখানে কোথাও কবি রবীন্দ্রনাথ, গায়ক রবীন্দ্রনাথ, নাট্যকার রবীন্দ্রনাথ, বিশিষ্ট মানুষ রবীন্দ্রনাথ, এই সব রবীন্দ্রনাথের কোনো ব্যক্তিবিশেষের প্রসঙ্গ এখানে নেই। রবীন্দ্রনাথকে সম্মুখে রেখেই তিনি রবীন্দ্রনাথকে তাঁর একজন খুব কাছের মানুষ হিসাবে বিবেচনা করেই তার ব্যক্তি জীবনের ছোট ছোট বোধ অনুভূতিগুলির কথা সঙ্গে রবীন্দ্রনাথকে সম্পর্কিত করেছেন। আগের দিন আমরা 13 নম্বর কবিতা অবধি আমরা পড়েছিলাম। আজকে আমরা 14 নম্বর কবিতা থেকে পড়ব। দুটো বিশ্বযুদ্ধ আমাদেরই শতাব্দীতে ঘটে গেল, বড় চিন্তা হয়। আগামী যুদ্ধ তবে 2 বছর পরে শুরু হবে। বড় শঙ্কায় আছি, বড় লজ্জায় আছি। দেবতা আমার, এ বড় ভীষণ যুদ্ধ, এ বড় অপমানের মানুষের কাছে। তুমি সাদা পায়রার মতো কেন সমস্ত এ পৃথিবীতে উঠতে পারো না? যাও গিয়ে রাশিয়া আমেরিকার কাঁধে বসে থাকো, আমার বন্ধু হয়ে বোঝাও, বাঁচাও সারা পৃথিবীর ছেলে মেয়েদের। কেমন শতাব্দী এলো, এ তো সেই কালবেলা, আমরা কলঙ্কিত আজ। এবং আরও 2 বছর পরে যে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে এই আশঙ্কা করে তিনি 82 জুন মাসের 25 তারিখে এই কবিতাটি যে তিনি লিখেছিলেন, তারপর থেকে যদিও তৃতীয় বিশ্বযুদ্ধ আর পৃথিবীতে সংঘটিত হয়নি, কিন্তু আজ যখন আমি এই কবিতা পড়ছি তখন পৃথিবীতে বিভিন্ন দেশের মধ্যে যেভাবে রণংদেহী মূর্তি দেখা যাচ্ছে, কারণে অকারণে যুদ্ধে লিপ্ত হয়ে পড়ছেন বিভিন্ন দেশের রাষ্ট্রকর্তারা, তখন আমাদের শঙ্কা হয় যে হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ সামনে এসে গেল, হয়তো আমরা বা আমাদের সন্তান সন্ততিরা তৃতীয় বিশ্বযুদ্ধের করাল ছায়ার মধ্যে এসে পড়ব। যাই হোক, তবু আমাদের আশা রাখতে হবে মানুষের শুভ বুদ্ধির উপরে। 15 নম্বর কবিতাটি।
ছড়াও তোমার ডানা, আমি দু চোখে দেখি তোমার বিস্তার। শোনাও তোমার গান, আমি ছবি আঁকতে চাই শুধু। গলায় ক্যামেরা নেই, তুমি জানো, চাই না তোমার ফটোগ্রাফ, চাই না আলোকতত্ত্ব নিয়ে কোনো আলোচনা। করুণ ঘুঙুর বাঁধা পায়ে আমি আজ বাগানে এসেছি। কাফে তো আমার দেশ ছিল একদিন, আমি ছেড়েছি পোশাক। জানতাম মা পাঠায় ড্রাগ অ্যাডিক্ট ছেলেকে মাসে 125। যে পাঁচিল জেগে আছে সেই সব ভেঙে চুরে প্রাচীন পৃথিবী এই সহসা নতুন হয়ে একদিন জেগে উঠবে জানি। আজ তুমি দেখাও তোমার নাচ, হৃদয় সহস্রতম হাত দিয়ে ছুঁয়ে থাকো তাকে। দেখো গো ঝিলিক, ডানা কালো মেঘ ভর্তি আজ আকাশের নিচে। 16 নম্বর কবিতাটি অনেকটা যুদ্ধক্ষেত্র থেকে ঠিক ছুটে যাই তোমার জানালায়। কথার ছলে তোমাকে জানাই সব, কিন্তু মনে রেখো পরিচর্যার কোনো প্রয়োজন নেই। চোখে ভাসে আকাশ মহিমা। আমি ক্লান্তি মুছে ফেলি, সিগারেট টানি আর লিখে রাখি 2রা শ্রাবণে দেখা হয়েছিল। তোমার সরল আর শব্দময় হাসি আমি ক্যাসেটে ধরেছি। কাটাই মূর্খের মতো দিন, তবে টাকা পয়সা নেই, না থাকুক এ আলো বুঝেছি আমি সরায় অন্ধকার। তোমার ড্রয়িং রুমে চা সরে ফের দেখা হবে কোনো সন্ধেবেলায়। 82 জুলাই মাসে 22 তারিখে। তারপরে 17 নম্বর কবিতাটি, এটি আগস্টের 9 তারিখে লেখা। যদি না তোমার সঙ্গে কথা, তবে রাত্রিবেলা ছাদে কেন বসে থাকি একা। কি অদ্ভুত দিন রাত, গায়ে কোনো রক্ত মাংস নেই। হাজার কঙ্কাল আজ ঘিরে আছে আমাকে এখন। তবু ওই সদ্য যুবতীর জন্য ফিরে যেতে ইচ্ছে হয় গণ্ডগ্রামে। ইচ্ছে হয় অচেনা গলির মধ্যে ডুবে যাই, পাড়ি দিই নাইজেরিয়ায়। এই সব কথা আমি তোমাকে শোনাতে চাই। তোমার কি কথা নেই কোনো? এরপর 18 নম্বর কবিতাটি, আবার তোমার কথা ভুলে যাই। ব্যর্থ হয় দিন, ব্যর্থ হয় রাত, মধ্য দুপুর বলে মনে হয় সমস্ত জীবন। ট্রেনের রহস্যময় কামরায় একা যেতে যেতে চেয়ে দেখি বাতাস বাহিত শাড়ি উড়ে যায় গ্রাম্যবধূর। ওইখানে আছো তুমি? রেল লাইনের পাশে ল্যাংটো ছেলেদের সঙ্গে নাচের হল্লায় তুমি আছো? তুমি কি ওদের নেতা? শোনো, তোমার বিখ্যাত বন্ধু মৃত্যুর পাশাপাশি। আমি আজকাল খুব শান্তভাবে হেঁটে যেতে পারি অনায়াসে। সেপ্টেম্বরের 6 তারিখে, ওই 82 সালেই লেখা। আমি এই কবিতাগুলি খুব বিষয়কেন্দ্রিক, খুব আবেদন মুখর, অনুভূতি মুখর। বিষয় মানে ওই অনুভূতিটিই বিষয়, মানে এই পার্থিব বিষয় কিছু নয়। মানুষের শোক দুঃখ সঙ্গ যাপন এসব বিষয়। এখানে শুধু আমি বুঝতে পারলাম না, এই তোমার বিখ্যাত বন্ধু মৃত্যুর পাশাপাশি,
বিখ্যাত বন্ধুটা কে, কার কথা বলছেন, এটা আমি বুঝতে পারলাম না। এখানে কি কবি তার দেবতাকে উৎসর্গ, দেবতা তথা রবীন্দ্রনাথ, তাকে উদ্দেশ্য করে যে কথা বলছিলেন সেখান থেকে সরে গিয়ে তৃতীয় কোনো মানুষকে উদ্দেশ্য করে তিনি কথা বলছেন এবং সেখানে কি তিনি তার বিখ্যাত বন্ধু অর্থাৎ রবীন্দ্রনাথের কথা বলতে চেয়েছেন? এটা আমি ঠিক পরিষ্কার হলাম না, আপনারা জানাবেন। পজ করে কবিতাটা 2-3 বার শুনবেন, শুনে আমাকে জানাবেন। জানালে আমি উপকৃত হব। 19 নম্বর কবিতাটি, এটিও সেপ্টেম্বর মাসের 15 তারিখে লেখা। তুমি ছোকরা গোলমেলে তাই আছো হাওয়ায় হাওয়ায় পথে পথে, টেবিলে টেবিল ল্যাম্প হয়ে আছো হলুদ জামায়, কাফেতে তুখোর কোনো বাক্য বাগিস বলে মনে হয় তোমাকে কখনো। আমাকে ডোবাবে তুমি কতবার আর আমি যেন টিকিট কাটছি, জানি ফের দেখা হবে রিমঝিম হয়তো লোকাল বর্ধমানে, আমারই শুভার্থী যেন গছাবে অমেয় ধূপ নিবিড় চিরুনি। তোমার কি কাজ নেই আর? আমাকে এবার আরও মানুষের কাছে যেতে দাও, ভালোবাসি মেয়েদের ডাকো। 20 নম্বর কবিতাটি, যেটি ওই একই দিনে লেখা। আমার 1 নম্বর বন্ধু পেয়ে গেছি, তার কোনো বন্ধু নেই আর। আমরা সহজে দিনরাত কথাবার্তা চালু রাখি, কখনো বা স্তব্ধ হই শান্ত কথা মতো। আদব কায়দার সামাজিকতার ভান আমাদের নেই, টেলিফোন নেই আমাদের, তবুও বন্ধুত্ব এই সবুজ নিবিড় শব্দটাকে মহাদেশ থেকে মহাদেশে আমি পাচার করতে চাই। ঠিকানা বাঁদিকে নিচে, গোপনে সংযোগ করা যাবে, তবে সকাল 9টার আগে কিংবা কোনো সন্ধেবেলায়। এই কবিতা পড়তে থাকলেই, কবিতার ভেতর দিয়েই আমাদের, কবিতা পড়াকালীন সময়ই যে প্রশ্নগুলো আমাদের মধ্যে আসে, কবিতা পড়তে পড়তেই আবার সেই প্রশ্নের অনেক উত্তর আমরা পেয়ে যাই। যেমন একটু আগে আপনাদের জিজ্ঞাসা করছিলাম যে এই বিখ্যাত বন্ধু বলতে ভাস্কর চক্রবর্তী কার কথা বলেছেন। আসলে এখন বুঝতে পারছি যে সব কবিতাগুলোই যে তিনি সরাসরি রবীন্দ্রনাথের সঙ্গে কথোপকথনের ঢঙে বলছেন তা নয়। অনেক সময় তিনি অন্য তৃতীয় কারোর সঙ্গে কথা বলছেন এবং সেখানে বিষয় হচ্ছেন রবীন্দ্রনাথ। এখানে যেমন 1 নম্বর বন্ধু পেয়ে গেছি, এই কথাটা তিনি তৃতীয় পক্ষকে বলছেন এবং সেই 1 নম্বর বন্ধুর সঙ্গে তার কী ধরনের কথাবার্তা হয়, কী ধরনের তার ব্যবহার, কেমন তার বন্ধুত্ব, এইসব বিষয়ে বিস্তৃত করছেন। 21 নম্বর কবিতাটি, যেটি 82 নভেম্বরে লেখা। আবার চলেছি আমি কোথাও ঠিকানা নেই, শুধু এক ইশারা রয়েছে। আবার চলেছি আমি কোথাও ঠিকানা নেই, শুধু এক ইশারা রয়েছে। চোখ বুঝলেই দেখি বিশাল হাতির পিঠে বুঝিবা মাহুত, তুমি নাকি? তবে আমাকে দেখাও দিক, ভূতের মতন এই বেঁচে থাকা পোষাচ্ছে না আর। কেন তুমি মুখোশ দাওনি? কেন পরচুলের আদরে তুমি রাখনি আমাকে? তুমি জানো আমার আত্মার গন্ধ, নিরীহ হৃদয়, জেগেছি প্রভাতে আজ। আজ আরও সাদা হাওয়া
আজ আরও ভেসে ভেসে চলেছি তোমারই দিকে শুধু। 22 নম্বর। ছিল যা গুমর তুমি ধুয়ে মুছে দিয়েছ তা, আমি আরও সরল হয়েছি, আমি আজ বিনীত স্বাধীন। সহজে মানুষে আজ ঘুরি ফিরি, লেশমাত্র দুঃখ কষ্ট নেই। ভাসি, ভেসে যাই আমি পালকের মতো শুধু হাওয়ায় হাওয়ায়। তুমি শোনো, ছিল যা রঙিন জামা উড়িয়ে দিয়েছি আজ রহস্য আলোয়। মাঝি মাল্লাদের মুখে পেয়েছি সমুদ্র ঘ্রাণ। আমি যথেষ্ট প্রেমিক নই, তবু বুঝি এ এক বিস্ময়কর ভালোবাসা। জিজ্ঞাসার চিহ্নগুলো উধাও হয়েছে। ভালোবাসা যথার্থ হলে, ভালোবাসা পরিপূর্ণ হলে, ভালোবাসা সঙ্গে প্রেমিক বা প্রেমিকা মানুষ যদি একাত্ম হতে পারে, তাহলে আর কোনো জিজ্ঞাসা থাকে না। 23 নম্বর অনুভূতিটি। বিকেলে নেমেছে মেঘ কিছু নিচে, আমার জানালার কাছে তুমি বসে আছো কি দেবতা? আমি ফের ঘায়েল হয়েছি, রাত দিন নিকোটিন টেনে দিই, রাত দিন নিকোটিন টেনে নিই। তামাক আমাকে শুধু কাহিল করেছে আর ফতুর করেছে। মোটর ভ্রমণে জানো আমি আর আনন্দ পাই না। ছেড়েছ আমার সঙ্গ আজকাল, তবুও বিষণ্ণ নই আমি। অন্ধকার গর্তে আজও পড়ে যাই, সাবধান করি সঙ্গীদের। একদিন আনন্দের দিন তারা ছুঁয়ে ছুঁয়ে যাবে, পুরনো কেল্লার পাশে বসে আমিও আমার কাজ করে যাব, তারপর মুছে দিয়ে যাব এই নাম। 24। এই কবিতাটি ছিল ফেব্রুয়ারি 1983 ফেব্রুয়ারি মাসের 11 তারিখ। এপ্রিলে 24 নম্বর কবিতাটি লিখছেন। যদি বড়দায় গিয়ে তুমি আর আমি থেকে যাই, এবার তাহলে কিছু মজা হয়। বহুদিন মজা নেই, বহুদিন খেলা নেই কোনো, বহুদিন গণ্ডগোলহীন এই ঘরে বসে আছি। আমার আলোর বন্ধু বরিশা যাদবপুরে যাবে কেন? বরিশা যাদবপুরে কেন? চলো বড়দায় গিয়ে বাতাসে সাঁতার কাটি, উল্টো পাল্টা লোকের মতন লাফাই সবুজ মাঠে, শুয়ে থাকি নিবিড় ভালোবাসার গান বাঁধি কোনো। আমার আলোর বন্ধু বরিশা যাদবপুরে কেন? চলো বড়দায় গিয়ে বাতাসে সাঁতার কাটি, উল্টো পাল্টা লোকের মতন লাফাই সবুজ মাঠে, শুয়ে থাকি নিবিড় ভালোবাসার গান বাঁধি কোনো। আর এই শেষ কবিতাটি 25 নম্বর কবিতাটি, যেটি তিনি লিখছেন 1983 অক্টোবরের 11 তারিখে। আমার জীবনে তুমি কেহে বাপু, বারবার এসে শুধু জ্বালাতন করো। দিন আনি দিন খাই, তুমুল সোসাইটির কেউ নই আমি। তুমি যাও মিস্টার আচারিয়ার ঘরে গিয়ে আশীর্বাদ করো তার ছেলে মেয়েদের, তারা যেন পরীক্ষায় পাশ করে, তারা যেন সুন্দর জীবিকা খুঁজে পায়। যেরকম দিন যাচ্ছে আমার তেমনই যাক, 2-4টে গরিব ইচ্ছে যদি ডুবে যায় জলে, তবে তা ডুবুক। আমি তবু হরিণের স্বপ্ন
আর গাছেদের স্বপ্ন সব নোট করে যাব। বেথুয়া ডহরি যাব মেয়েটিকে নিয়ে, তুমি জ্বালিও না আর। দেবতার সঙ্গে এই পর্বে যে কবিতাগুলি লিখেছিলেন, এই কবিতাগুলি আমরা আগের দিনের পর্ব ভিডিও এবং আজকের ভিডিও, এই দুইটি ভিডিও মিলে আমরা পড়লাম। এখন এই যে পাঠকালীন সময়ে আমাদের কার কি অভিজ্ঞতা হলো সেইটা যদি আমরা প্রত্যেকের সঙ্গে শেয়ার করি, তো খুব সহজ সরল সাধারণ মুখের ভাষায় লেখা, কোনো জটিলতা নেই, কোনো পরীক্ষা নিরীক্ষা নেই, ভাষার পরীক্ষা নিরীক্ষা নেই, ভাষা উপস্থাপনার পরীক্ষা নিরীক্ষা নেই। কিছু বিষণ্ণ অনুভূতি, কিছু প্রেমানুষঙ্গ, কিছু সাধারণ জীবনযাপনের কথা আছে। দেখি আমরা ভাস্কর চক্রবর্তী স্বয়ং কি বলছেন দেবতার সঙ্গে প্রসঙ্গে। 1982 সালের 10 ফেব্রুয়ারি ডায়েরির পাতায় ভাস্কর লিখেছিলেন, এমন হাসি আয়ত্তে আনতে হবে যা কোনোভাবেই কোনো কিছুতেই ম্লান হবে না কোনো দিন। ঠিক তার পরদিন ফেব্রুয়ারি মাসের 11 তারিখ থেকে ভাস্করের গোপন কবিতা লেখার খাতায় শুরু হয় দেবতার সঙ্গে, বিষণ্ণতা থেকে এক পা দূরে আনন্দে। এখন দেবতার সঙ্গে প্রসঙ্গে সরাসরি না হলেও এই দেবতার সঙ্গে সিরিজ কবিতাগুলি লেখার আগে তিনি এই কথাটি লিখেছিলেন, এমন হাসি আয়ত্তে আনতে হবে যা কোনোভাবেই কোনো কিছুতেই ম্লান হবে না কোনো দিন। এখন যারা আলোচক তারা বলতে পারবেন যে হাসির কথা তিনি বলেছেন, যে হাসি হাসবার জন্য তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন, দেবতার সঙ্গে সিরিজ কবিতার মধ্যে বা তার পরবর্তীকালীন কোনো কবিতায় তার যাপনে তিনি সেই হাসির স্বাক্ষর রেখে যেতে পেরেছেন কিনা। আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।